আমি নন্দিনী। আজ আপনাদের যে গল্পটা শোনাব সেটা কোনো বানানো গল্প নয়। এটা আমার জীবনের সেই দগদগে ঘা, যা সময়ের সাথে হয়তো শুকিয়ে গেছে, কিন্তু তার দাগটা আজও আমার আত্মাকে পুড়িয়ে মারে। আপনারা হয়তো ভাবছেন, একটা সাধারণ মেয়ের জীবনে আর এমন কি ঘটতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আমার সাথে যা হয়েছে তা শোনার পর আপনারা হয়তো মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন। আমার জীবনটা শুরু হয়েছিল এক প্রলয় দিয়ে। খুব ছোটবেলায়, যখন আমি জগৎটাকে ঠিকমতো চিনতে শিখিনি, তখনই আমার মাথার ওপর থেকে বাবা মায়ের ছায়া সরে গিয়েছিল। সেই বয়সে অনাথ হওয়ার যন্ত্রণা কি, সেটা হয়তো বলে বোঝানো সম্ভব নয়, কিন্তু আমার কপাল ভালো ছিল, কারণ আমার একজন দিদি ছিল। দিদি শব্দটা আমার কাছে শুধু একটা সম্পর্ক নয়, দিদি মানে আমার মা, আমার বাবা, আমার পৃথিবী। বাবা মা মারা যাওয়ার পর দিদি নিজের জীবনটা তুচ্ছ করে আমাকে আগলে রেখেছিল। নিজের পড়াশোনা, নিজের শখ আহ্লাদ, এমনকি নিজের যৌবন, সবকিছু বিসর্জন দিয়েছিল শুধু আমাকে মানুষ করবে বলে। দিদি বিয়ে করেনি। পাড়া প্রতিবেশীর হাজারো কথা, আত্মীয়দের বাঁকা চাউনি, সবকিছু সে সহ্য করেছে হাসি মুখে। তার একটাই লক্ষ্য ছিল, নন্দিনী যেন মানুষের মতো মানুষ হয়, নন্দিনী যেন সুখী হয়। আমি যখন বড় হচ্ছিলাম, তখন বুঝিনি দিদির এই ত্যাগের গভীরতা। আজ বুঝি, দিদি তার নিজের জীবনের সুখের প্রদীপ নিভিয়ে আমার জীবনটা আলোকিত করতে চেয়েছিল। কলেজের গণ্ডি পেরোনোর পর দিদির একমাত্র চিন্তা ছিল আমার বিয়ে। দিদি চাইত আমি যেন এমন একটা ঘরে যাই যেখানে আমাকে রানীর মতো করে রাখবে। দিদির সেই স্বপ্ন পূরণ করতেই আমাদের জীবনে এসেছিল তানভীর। দেখতে শুনতে রাজপুত্রের মতো, উচ্চবিত্ত পরিবার, ভালো চাকরি, সব মিলিয়ে যাকে বলে একদম পারফেক্ট। তানভীরের পরিবার যখন আমাকে দেখতে এলো, তখন তাদের আচরণে মনে হয়েছিল তারা আমাকে মেয়ে করে নিতে চাইছে, বৌমা করে নয়। তানভীরকে প্রথম দেখার মুহূর্তটা আজও আমার স্পষ্ট মনে আছে। শান্ত, ভদ্র, কম কথা বলা একটা ছেলে। দিদি খুব খুশি হয়েছিল। তানভীরের নাম, তার বংশ পরিচয়, সবকিছুই দিদির মনে ভরসা জাগিয়েছিল। খুব ধুমধাম করে আমাদের বিয়ে হলো। বিয়ের দিন বেনারসি শাড়ি, গা ভর্তি গয়না আর এক বুক স্বপ্ন নিয়ে যখন আমি মণ্ডপে বসেছিলাম, তখন বারবার দিদির মুখের দিকে তাকাচ্ছিলাম। দিদির চোখে জল ছিল, কিন্তু সেটা ছিল আনন্দের জল, তৃপ্তির জল। দিদি ভেবেছিল তার দায়িত্ব শেষ, এবার তার বোন সুখে থাকবে। কিন্তু আমরা কেউ জানতাম না, সেই বিয়ের সানাইয়ের সুরের আড়ালে আমার জীবনের জন্য এক ভয়াবহ ট্র্যাজেডি অপেক্ষা করছে। শ্বশুরবাড়িতে পা রাখার পর প্রথম কয়েকটা দিন ছিল স্বপ্নের মতো। নতুন পরিবেশ, নতুন মানুষ। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ, সবাই আমাকে বেশ আদর যত্ন করতেন। আমি ভেবেছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হয়তো আমিই। আমার মনে তখন হাজারো রঙিন স্বপ্ন। স্বামীর ভালোবাসা পাব, স্বামীর আদরে নিজেকে সঁপে দেব। একটা মেয়ে যখন নতুন সংসারে আসে, তখন তার স্বামীর কাছে তার কিছু না বলা আবদার থাকে, কিছু শারীরিক ও মানসিক চাহিদা থাকে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যে আমি ব্যাকুল হয়ে থাকতাম। কিন্তু বিয়ের প্রথম রাত, অর্থাৎ ফুলশয্যার রাত থেকেই আমার স্বপ্নের কাজগুলো ভাঙতে শুরু করে। সেদিন রাত তখন 1টা বাজে। আমি সেজেগুজে খাটে বসে আছি, তানভীরের অপেক্ষায়। ফুলের গন্ধে ঘরটা মম করছে, কিন্তু আমার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছিল। অনেক রাত হয়ে যাচ্ছে, অথচ তানভীরের দেখা নেই। সাধারণত নতুন বরেরা এই রাতে আগে আগে ঘরে আসে, কিন্তু তানভীর আসছিল না। হঠাৎ দরজায় শব্দ হলো। আমি ঘুমটা টেনে অপেক্ষা করছিলাম, কিন্তু ঘরে যে ঢুকল সে তানভীর একা নয়। তানভীরের কাঁধে ভর দিয়ে তাকে ঘরে নিয়ে এলো তার বন্ধু রাকেশ। তানভীরের অবস্থা দেখে আমি শিউরে উঠলাম। সে মদ্যপ অবস্থায় ছিল, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাও তার ছিল না। রাকেশ তাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে একটু মলিন হাসল। বলল, বৌদি, কিছু মনে করো না, আজ বন্ধুদের পাল্লায় পড়ে তানভীর একটু বেশিই খেয়ে ফেলেছে। ও আসলে বিয়ে করতে চায়নি, আমিই জোর করে ওকে রাজি করিয়েছিলাম, কিন্তু ফুলশয্যার রাতের জন্য ওকে প্রস্তুত করতে পারলাম না। সরি বৌদি। রাকেশ চলে গেল। আমি পাথরের মতো বসে রইলাম। যে স্বামীর জন্যে আমি এত স্বপ্ন বুনেছিলাম, সে তার জীবনের প্রথম রাতটা আমার সাথে নয়, নেশার ঘরে কাটালো। আমার মনে একটা প্রশ্ন কাঁটার মতো বিঁধতে লাগল। তানভীর কি আমাকে পছন্দ করে না? তাহলে বিয়েটা করল কেন?
সেই রাতটা আমি জেগে কাটিয়েছিলাম। তানভীরের পাশে শুয়েও মনে হচ্ছিল আমাদের মাঝে যোজন যোজন দূরত্ব। সকালে উঠে তানভীর আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করল বটে, কিন্তু তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না। ছিল এক অদ্ভুত নির্লিপ্ততা। দিন গড়াতে লাগল আর আমার হতাশা বাড়তে লাগল। তানভীর আমার দিকে ফিরেও তাকাত না। আমি যত চেষ্টা করতাম তার কাছে যাওয়ার, সে ততটাই দূরে সরে যেত। রাতে যখন আমি তার কাছে ঘেঁষতাম, তার গায়ে হাত রাখতাম, সে বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে পড়ত। কখনো কখনো আমি নির্লজ্জের মতো তাকে জড়িয়ে ধরতাম, তার পুরুষালী স্পর্শ পাওয়ার জন্য কাকুতি মিনতি করতাম, কিন্তু সে যেন পাথরের মূর্তি। এমনকি আমি যখন স্নান করে ভেজা চুলে বা রাতে স্বল্প বসনা হয়ে তার সামনে যেতাম, তার চোখের পাতাও কাঁপত না। একটা সুস্থ স্বাভাবিক পুরুষ তার নববিবাহিতা স্ত্রীর প্রতি এতটা উদাসীন হতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম। আমার রূপ, আমার যৌবন, সব কি মিথ্যে? আমার কি কোনো খুঁট আছে? এই প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছিলাম, কিন্তু কাউকে কিছু বলতে পারছিলাম না। দিদিকে বললে দিদি কষ্ট পাবে, তাই দিদির কাছে সব লুকিয়ে যেতাম। ফোনে বলতাম, দিদি আমি খুব সুখে আছি, তানভীর আমাকে খুব ভালোবাসে। ফোনটা রেখে আমি বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে গিয়ে কাঁদতাম। যখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন একদিন শাশুড়িমাকে সবটা খুলে বললাম। ভেবেছিলাম তিনি আমাকে বুঝবেন, ছেলেকে শাসন করবেন, কিন্তু তার প্রতিক্রিয়া আমাকে আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলল। আমার কথা শুনে শাশুড়িমা উল্টে আমাকেই ভর্ৎসনা শুরু করলেন। তিনি বাঁকা হেসে বললেন, ওমা, তুমি কেমন মেয়ে গো? নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখতে পারো না? তোমার এই রূপ যৌবন সব কি ধুয়ে জল খাবে? স্বামীকে বশ করা তো স্ত্রীর গুণ। তুমি যদি তাকে সুখ দিতে না পারো, তাহলে সে তো দূরে যাবেই। নিজের যোগ্যতা বাড়াও বৌমা, ছেলের দোষ দিও না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। তিনি তো মা, তিনি কি তার ছেলের সমস্যাটা জানেন না, নাকি জেনে না জানার ভান করছেন? শ্বশুরমশাই আর ননদও একই সুরে কথা বলতেন, যেন সব দোষ আমার। আমি নাকি স্বামীকে আকর্ষিত করতে পারছি না। এই মানসিক অত্যাচার আমার আত্মবিশ্বাস একদম ভেঙে চুরমার করে দিচ্ছিল। তবুও আমি হাল ছাড়িনি। আমি ভেবেছিলাম হয়তো আমাদের বন্ধুত্বটা ঠিকমতো গড়ে ওঠেনি। তাই একদিন রাতে আমি তানভীরের পাশে বসে বললাম, তানভীর শোনো, আমরা স্বামী স্ত্রী হওয়ার আগে তো ভালো বন্ধু হতে পারি। তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি তোমাকে বুঝব। তুমি কেন আমার থেকে দূরে পালাও? আমার কথা শেষ হতে না হতেই তানভীর রেগে আগুন হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। সেই রাতটা সে আর ঘরে ফিরল না। এভাবে দিনের পর দিন কাটছিল। আমার সন্দেহ ক্রমশ দানা বাঁধছিল। তানভীর কি অন্য কাউকে ভালোবাসে? অন্য কোনো মেয়ের সাথে কি তার সম্পর্ক আছে? সেই জন্যই কি সে আমাকে ছুতে চায় না? একদিন রাতে তানভীর আবার মদ্যপ অবস্থায় বাড়ি ফিরল। তাকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ মানসিক যন্ত্রণায় আছে। সে চুপচাপ শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, মাই লাইফ। আমার বুকটা ধড়াস করে উঠল। এত যাতে মাই লাইফ নামে কার ফোন আসতে পারে? নিশ্চয়ই প্রেমিকা। আমি নিশ্চিত হলাম যে তানভীরের জীবনে অন্য কেউ আছে। ফোনটা রিসিভ করার সাহস আমার হলো না, কিন্তু মনের ভেতর সন্দেহের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করল। পরদিন সকালে আমি মরিয়া হয়ে উঠলাম। তানভীরের সবচেয়ে কাছের বন্ধু রাকেশের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। রাকেশকে আমি গোপনে একটা ক্যাফেতে ডাকলাম। রাকেশ এলে আমি সোজাসুজি জিজ্ঞাসা করলাম, রাকেশ ভাই, তুমি তো তানভীরের সব জানো, সত্যি করে বলো তো, তানভীরের কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? ও আমাকে সহ্য করতে পারে না কেন? রাকেশ আমার কথা শুনে প্রথমে একটু চমকে গেল, তারপর খুব আত্মবিশ্বাসের সাথে বলল, বৌদি, তুমি ভুল ভাবছ। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি তানভীরের জীবনে কোনো মেয়ে নেই, না আগে ছিল না এখন আছে। তুমিই ওর জীবনের প্রথম নারী। আমি বললাম, তাহলে ওর ফোনে মাই লাইফ নামে কার নাম্বার? কে ওকে রাতে ফোন করে? এ কথা শুনে রাকেশ হঠাৎ ভীষণ রেগে গেল। সে টেবিলে চাপড় মেরে বলল, ছি বৌদি, তুমি তোমার স্বামীকে সন্দেহ করছো? ওর ফোন চেক করছো? তানভীর তোমাকে কত সম্মান করে, আর তুমি ওর পিছনে গোয়েন্দাগিরি করছো? ছি, আমি ভাবিনি তুমি এত নিচু মানসিকতার হবে। রাকেশ কোনো উত্তর না দিয়ে গটগট করে চলে গেল। আমি বোকার মতো বসে রইলাম। তাহলে কি আমিই ভুল? আমিই কি অহেতুক সন্দেহ করছি? বাড়ি ফেরার পর অদ্ভুত একটা ঘটনা ঘটল। কয়েকদিন পর তানভীর হঠাৎ একদিন আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। তার সেই কান্না দেখে আমার সব অভিমান জল হয়ে গেল। মনে হলো ও খুব কষ্টে আছে। আমি তাকে সান্ত্বনা দিলাম। সেই রাতে, বিয়ের প্রায় 1 মাস পর, প্রথমবার তানভীর আমাকে স্পর্শ করল।
আমাদের মিলন হলো। আমি ভাবলাম, যাক, সব বুঝি ঠিক হয়ে গেল। তানভীর হয়তো তার সমস্যা কাটিয়ে উঠেছে। আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলাম। কিন্তু বিধাতার মনে অন্য খেলা ছিল। সেই সুখ ছিল ক্ষণস্থায়ী, বা বলা ভালো, ওটা ছিল একটা বড় ঝড়ের পূর্বাভাস। সামনেই ছিল করবা চৌথ। দিদির বাড়ির রীতি মেনে আমিও স্বামীর দীর্ঘায়ু কামনায় নির্জলা উপোস রেখেছিলাম। সারাদিন না খেয়ে আমি অধীর আগ্রহে চাঁদের অপেক্ষা করছিলাম। রাতে যখন চাঁদ উঠল, আমরা সবাই ছাদে গেলাম। আমার শাশুড়ি মা, ননদ, তানভীর সবাই ছিল। আর ছিল তানভীরের সেই প্রিয় বন্ধু রাকেশ। পুজোর থালা হাতে নিয়ে আমি যখন চাঁদের দিকে তাকিয়ে তানভীরের দিকে ফিরলাম, তখন আমার চোখের সামনে যা ভেসে উঠল, তাতে আমার হাত থেকে থালাটা সশব্দে পড়ে গেল। আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আকাশটা ভেঙে পড়ছে আমার মাথায়। আমি দেখলাম তানভীর তার বন্ধু রাকেশের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, ঠিক যেমন করে একজন স্ত্রী তার স্বামীকে প্রণাম করে। আর তারপর তানভীর রাকেশের হাতটা নিজের বুকে চেপে ধরে বলল, রাকেশ, আমি আর পারছি না। এই মিথ্যে অভিনয় আর কতদিন করব? আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই সমাজের ভয়ে, মায়ের চাপে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার মন, আমার শরীর শুধু তোমার। আমি এই মেয়েটার সাথে থাকতে পারবো না। মুহূর্তের মধ্যে আমার চারপাশটা অন্ধকার হয়ে গেল। আমার স্বামী, আমার তানভীর, সেই সমকামী, সে একটা ছেলেকে ভালোবাসে। রাকেশ আর তানভীরের সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, ওরা একে অপরের প্রেমিক। মাই লাইফ বলে সেভ করা নাম্বারটা কোনো মেয়ের নয়, ওটা রাকেশের। সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। কেন সে আমাকে ছোঁয় না? কেন সে আমার প্রতি উদাসীন? কেন সে মদ্যপ হয়ে রাকেশের কাঁধে ভর দিয়ে বাড়ি ফেরে? আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, তারা সব জানতেন। সব জেনে শুনে তারা একটা জ্যান্ত মেয়ের জীবন বলি দিলেন শুধু সমাজের চোখে নিজেদের সম্মান বাঁচাতে। তারা চেয়েছিলেন ছেলের বিয়ে দিলে যদি ছেলের স্বভাব বদলায়। আমি ছিলাম তাদের সেই এক্সপেরিমেন্টের গিনিপিগ। আমার মাথা ঘুরছিল, কিন্তু আমি নিজেকে সামলালাম। আমার ভেতর থেকে এক অদ্ভুত শক্তি জেগে উঠল। আমি চিৎকার করে বললাম, ছি, আপনারা মানুষ? আপনারা জানতেন আপনাদের ছেলে সমকামী, তবুও আপনারা আমার জীবনটা এভাবে নষ্ট করলেন? আমার দিদি আপনাদের বিশ্বাস করে আমার হাত আপনাদের হাতে তুলে দিয়েছিল, আর আপনারা আমার সাথে এই প্রতারণা করলেন? আমার শাশুড়িমা তখনও তার স্বভাবসুলভ হিংস্র মূর্তিতে আমার দিকে তেড়ে এলেন। মুখ সামলে কথা বল। আমার ছেলের নামে বদনাম দিলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। তুই মেয়ে হিসেবে ব্যর্থ, তাই এসব আজগুবি গল্প বানাচ্ছিস। আমি বললাম, গল্প আমি বানাচ্ছি না মা, গল্প আপনারা বানিয়েছেন। আমি সব দেখেছি, সব শুনেছি। আমি আজই সবাইকে সত্যিটা জানাবো। আপনাদের মুখোশ আমি খুলে দেব। এই কথা বলার সাথে সাথে তানভীর আমার দিকে এগিয়ে এলো। তার চোখে তখন আর সেই নিরীহ ভাব নেই, সেখানে খুনের নেশা। সে আমার হাতটা মুচড়ে ধরল। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠলাম। আর ঠিক তখনই আমার শরীরটা কেমন গুলিয়ে উঠল। আমি মাথা ঘুরে ধপাস করে মেঝেতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে একটা অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে আবিষ্কার করলাম। ওটা ছিল বাড়ির স্টোর রুম। হাত পা নাড়ানোর শক্তি ছিল না। পরে জানতে পারলাম আমি গর্ভবতী। সেই এক রাতের মিলনে আমার গর্ভে সন্তান এসেছে। কিন্তু এই খবরটা আমার জন্য আনন্দের না হয়ে অভিশাপ হয়ে দাঁড়ালো। আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন জানল আমি প্রেগনেন্ট, তখন তারা নতুন ফন্দি আঁতল। তানভীর এসে আমাকে বলল, শোন, তুই এই ঘরেই থাকবি, কেউ জানবে না তুই কোথায়। তোর পেটের বাচ্চাটা জন্মানো পর্যন্ত তোকে বাঁচিয়ে রাখব, কারণ এই বাচ্চাটা হবে আমার আর রাকেশের সম্পর্কের ঢাল। লোকে জানবে আমি বাবা হয়েছি, আমার পৌরুষ নিয়ে কেউ প্রশ্ন করবে না। আর বাচ্চা হওয়ার পর তোকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আমরা রটিয়ে দেব বাচ্চা হওয়ার সময় তুই মারা গেছিস। আমি বিশ্বাস করতে পারছিলাম না মানুষ কতটা নিচে নামতে পারে। আমি বললাম, তোমরা আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার দিদি আমাকে ঠিক খুঁজে বের করবে। তানভীর পৈশাচিক হাসি হেসে বলল, তোর দিদি তোকে খুঁজতে এলে দেখবে তুই নেই, আর তুই যাতে চিৎকার করতে না পারিস তার ব্যবস্থাও আমরা করেছি। এরপর শুরু হলো আমার উপর অমানবিক অত্যাচার। আমি গর্ভবতী, আমার শরীরে পুষ্টি দরকার, যত্ন দরকার, কিন্তু তারা আমাকে দিনের পর দিন আধপেটা খাইয়ে রাখত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ইনজেকশন। রাকেশ কোনো এক জায়গা থেকে কিছু কড়া ডোজের ইনজেকশন এনে দিত। তানভীর আর আমার শাশুড়ি মিলে জোর করে আমাকে সেই ইনজেকশন দিত। ইনজেকশন দেওয়ার পর আমি ঘোরের মধ্যে চলে যেতাম। আমার শরীর অবশ হয়ে আসত। আমি কথা বলতে পারতাম না, চিৎকার করতে পারতাম না। দিনের পর দিন, রাতের পর রাত আমি ওই অন্ধকার ঘরে বন্দী ছিলাম। আমার ফোন কেড়ে নেওয়া হয়েছিল।
আমি জানতাম না বাইরে দিন হচ্ছে না রাত। আমার পেটের বাচ্চাটা নড়াচড়া করত, আর আমি অঝরে কাঁদতাম। আমি বুঝতে পারছিলাম আমার বাচ্চাটাও কষ্ট পাচ্ছে। ওই বিষাক্ত ইঞ্জেকশনগুলো আমার ফুলের মতো শিশুটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি ভগবানের কাছে শুধু একটা প্রার্থনা করতাম, ভগবান, আমার দিদিকে পাঠিয়ে দাও, আমাকে বাঁচাও। প্রায় 1 মাস কেটে গেল। দিদির সাথে আমার কোনো যোগাযোগ নেই। দিদি নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছিল। আমার দিদি তো আর বোকা নয়, সে ঠিকই বুঝেছিল কিছু একটা গড়বড় হয়েছে। একদিন দুপুরে আমি আচ্ছন্ন অবস্থায় ছিলাম, হঠাৎ বাইরে হট্টগোল শুনতে পেলাম। মনে হলো দিদির গলা। আমার শরীরের সব শক্তি একত্রিত করে আমি চিৎকার করার চেষ্টা করলাম, দিদি, দিদি গো! কিন্তু আমার গলা দিয়ে শুধু গোঙানি বেরোল। ইঞ্জেকশনের প্রভাবে আমার জিভ জড়িয়ে আসছিল। শাশুড়ি আর তানভীর তখন তাড়াতাড়ি আমাকে স্টোর রুম থেকে বের করে তানভীরের বেডরুমে এনে শুইয়ে দিল। গায়ে চাদর টেনে দিয়ে ঘরটা অন্ধকার করে দিল, যাতে দিদি আমার জরাজীর্ণ অবস্থাটা ভালো করে দেখতে না পায়। দিদি ঘরে ঢুকল। আমি ঝাপসা চোখে দিদিকে দেখলাম। দিদি আমার কাছে এসে মাথায় হাত রাখল। কিরে নন্নি, আমার ডাকনাম। কি হয়েছে তোর? ফোন ধরিস না কেন? আর এত শুকিয়ে গেছিস কেন? শাশুড়িমা পাশ থেকে বললেন, আর বলো না মা, ও তো প্রেগনেন্ট, তাই শরীরটা খুব দুর্বল। ডাক্তার বলেছে রেস্টে থাকতে, তাই ফোন দিইনি হাতে। দিদি আমার মুখের দিকে চেয়েছিল। আমি দিদির চোখের দিকে তাকালাম। আমি কথা বলতে পারছিলাম না, কিন্তু আমার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছিল। আমি দিদির হাতটা খুব শক্ত করে আঁকড়ে ধরলাম। দিদি আমার হাতের সেই স্পর্শের সব বুঝে নিল। বোনেরা তো এমনই হয়, না বলা কথাও বুঝে নেয়। দিদি বুঝল আমি বিপদে আছি। দিদি সেদিন কিছু বলল না, শুধু বলল, আচ্ছা, ও বিশ্রাম নিক, আমি কাল আবার আসব। শাশুড়িমা হাফ ছেড়ে বাঁচলেন, কিন্তু দিদি বাড়ি ফিরে গেল না। দিদি সোজা থানায় গেল। দিদির মনের ভেতর যে কু ডাকছিল, সেটা তাকে স্থির থাকতে দেয়নি। পরদিন সকালে পুলিশ নিয়ে দিদি যখন আমার শ্বশুরবাড়িতে হানা দিল, তখন বাড়ির সবার চক্ষু চড়ক গাছ। পুলিশ সোজা ঘরে ঢুকে আমাকে উদ্ধার করল। আমি তখন প্রায় মৃতপ্রায়। আমাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তোলা হলো। তানভীর, রাকেশ, শাশুড়ি আর শ্বশুরমশাই সবাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল। হাসপাতালে জ্ঞান ফেরার পর আমি দিদিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলাম। দিদিও কাঁদছিল। আমি দিদিকে সব খুলে বললাম, তানভীরের সমকামিতার কথা, তাদের প্রতারণার কথা, আমাকে বন্দি করে রাখার কথা। পুলিশ আমার জবানবন্দি নিল। ডাক্তাররা পরীক্ষা করে জানালো আমার শরীরে দীর্ঘদিন ধরে হাই পাওয়ারের সিডেটিভ দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তখনও বাকি ছিল। ডাক্তার এসে দিদিকে নিচু স্বরে কিছু একটা বললেন। দিদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দিদি আমার কাছে এসে আমার হাতটা ধরে কান্না ভেজা গলায় বলল, বোন, তুই বেঁচে ফিরেছিস এটাই অনেক, কিন্তু আমরা তোর বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। পেটের মধ্যেই ও। দিদি আর কথা শেষ করতে পারল না। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওই পাষণ্ডগুলো আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে। দিনের পর দিন ওই ইঞ্জেকশনগুলো আমার অজান্তেই আমার সন্তানের মৃত্যুবান হয়ে উঠেছিল। আমি মা হয়েও আমার সন্তানকে রক্ষা করতে পারলাম না। আজ আমি দিদির কাছেই থাকি। আমার শ্বশুরবাড়ির সবার জেল হয়েছে। তানভীর আর রাকেশের নোংরা খেলা, আমার শাশুড়ির নিষ্ঠুরতা, সব আজ আইনের কাছে প্রমাণিত। কিন্তু আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আমি আমার সন্তান হারিয়েছি, আমার বিশ্বাস হারিয়েছি, আমার যৌবনের দিনগুলো হারিয়েছি। অনেক রাত আমি ঘুমাতে পারি না। দুঃস্বপ্ন দেখি, তানভীর ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে দাঁড়িয়ে আছে, আর শাশুড়িমা হাসছেন। ভয়ে ঘাম দিয়ে জ্বর আছে। তখন দিদি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। দিদি বলে, ভয় নেই নন্নি, আমি আছি তো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনো বিয়ে করব না। বিয়ের নামে যে জুয়া খেলা আমার সাথে খেলা হয়েছে, তারপর আর কোনো মানুষের ওপর বিশ্বাস রাখা আমার পক্ষে সম্ভব নয়। সমকামিতা অপরাধ নয়, ওটা প্রাকৃতিক। তানভীর যদি সমকামী হয় তাতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু সে যদি বিয়ের আগেই সত্যিটা বলতো, তাহলে হয়তো আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমানি খেলার অধিকার তাকে কে দিল? শুধুমাত্র সমাজের ভয়ে একটা মিথ্যে সম্পর্কের নাটক সাজিয়ে সে আমাকে এবং আমার অনাগত সন্তানকে হত্যা করেছে। এর কোনো ক্ষমা নেই। এখন আমি নিজেকে আবার নতুন করে গড়ে তুলছি। দিদির স্কুলে বাচ্চাদের পড়াই। ওদের হাসি মুখ দেখলে আমার মৃত সন্তানের মুখটা মনে পড়ে। ওরাও তো আমার সন্তানের মতো। আমি ঠিক করেছি বাকি জীবনটা আমি এই বাচ্চাদের আর দিদির সেবা করেই কাটিয়ে দেব। বন্ধুরা, আমার এই গল্প বলার একটাই উদ্দেশ্য, সচেতন হন। বিয়ে শুধু দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের বন্ধন। কারোর বাহ্যিক চাকচিক্য দেখে বিচার করবেন না, মানুষ চিনে সিদ্ধান্ত নিন। আর যদি কখনো দেখেন অন্যায় হচ্ছে, চুপ করে থাকবেন না, প্রতিবাদ করবেন।
আমার মতো যেন আর কোনো বোনকে মিথ্যের বলি হতে না হয়। আজ এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, যেন এই পোড়া মনে একটু শান্তি খুঁজে পাই। ভালো থাকবেন।